হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ক্লাস। আজকে আমরা ডিসকাস করব ডায়েট ইন ইনফেকশনস। ইনফেকশনে কি কি ডায়েট দেওয়া হয় বা ডায়েটারি ম্যানেজমেন্ট কি সেই নিয়ে। তাহলে ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমেই দেখো আমরা কি কি মেটাবলিক চেঞ্জেস হয় ইনফেকশন অ্যান্ড ফিভারের সময় সেটা আমরা একটু দেখে নেব প্রথমেই। ঠিক আছে, সেটা কি বলছে না, ইনক্রিজ ইন মেটাবলিক রেটে ইনক্রিজ হয়। মেটাবলিক রেট ইনক্রিজেস বাই 13% ফর এভরি 1°C রাইজ ইন বডি টেম্পারেচার লিডিং টু হায়ার এনার্জি এক্সপেন্ডিচার। তাহলে কি হচ্ছে না, ফিভার বা ইনফেকশনে আমাদের শরীরে 13% করে মেটাবলিক রেট ইনক্রিজ হয় পার 1°C রাইজিং টেম্পারেচারে, বা 1°F 7% মেটাবলিক রেট ইনক্রিজ হয়। ঠিক আছে, এটা কেন হয়? কারণ হায়ার এনার্জি এক্সপেন্ডিচার হয় এর ফলে। তারপরে কি বলছে, নেক্সট কি চেঞ্জ হয় না, প্রোটিন মেটাবলিজমে কি বলছে না, প্রোটিন ক্যাটাবলিজম ইনক্রিজেস রেজাল্টিং ইন নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। তাহলে কি বলছে না, প্রোটিনের ক্যাটাবলিজম ইনক্রিজ করে, যার ফলে নাইট্রোজেন ব্যালেন্সটা নেগেটিভ হয়ে যায়, এবং তার জন্য কি হয় না, লিন বডি মাস বা মাসেল ওয়েস্টিং হয়। ঠিক আছে, নাইট্রোজেনের ক্যাটাবলিজম যেহেতু বেড়ে যায়, যার ফলে নাইট্রোজেনের প্রোডাকশনটা কম হয়, এবং সেই জন্য রিকোয়ার্ড নাইট্রোজেনের জন্য বডি মাসের ওয়েস্টিং হয়। ঠিক আছে, মাসের ওয়েস্টিং হয়। নেক্সট হলো কি, গ্লাইকোজেন অ্যান্ড ফ্যাট মেটাবলিজমে কি হয়, গ্লাইকোজেন স্টোরেজ ডিপ্লিট র্যাপিডলি। গ্লাইকোজেন স্টোরেজ লিভারে খুব র্যাপিডলি কমতে থাকে। ঠিক আছে, লিডিং টু ইনক্রিজ ফ্যাট অক্সিডেশন, যার ফলে কি হয় না, ফ্যাট অক্সিডেশন বেড়ে যায়। ঠিক আছে, ফ্যাট ব্রেকডাউন সাপ্লাইজ এনার্জি বাট মে কজ কিটোঅ্যাসিডোসিস। এই ফ্যাট অক্সিডেশন বেড়ে যাওয়ার জন্য বডি এনার্জি তো প্রডিউস করে, কিন্তু তার ফলে কি হয় না, কিটোন বডি প্রোডাকশনও আমাদের বডিতে ফিভারের টাইমে বেড়ে যায়। নেক্সট কি বলছে না, ভিটামিনস অ্যান্ড মিনারেলস চেঞ্জ কি না, ইনক্রিজড ডিমান্ড ফর ওয়াটার সলিউবল ভিটামিনস লাইক ভিটামিন সি। ঠিক আছে, ডিউ টু টিস্যু রিপেয়ার। ঠিক আছে, টিস্যু রিপেয়ারের জন্য ওয়াটার সলিউবল ভিটামিনসের খুব প্রয়োজন হয়ে যায়, স্পেশালি ভিটামিন সি এর। ইলেকট্রোলাইট লস লাইক সোডিয়াম পটাশিয়াম অকার ফ্রম সোয়েটিং অ্যান্ড ইনক্রিজ ইউরিন আউটপুট। ঠিক আছে, যেহেতু অনেক বেশি সোয়েটিং হয় এবং ইনক্রিজড অফ ইউরিন আউটপুট হয়ে যায়, সেই জন্যে সোডিয়াম পটাশিয়াম বা ইলেকট্রোলাইট লসও আমাদের বডিতে হয় এই টাইমে। নেক্সট কি বলছে না, ফ্লুইড ব্যালেন্স, এক্সেসিভ ফ্লুইড লস বায়া প্রেসিপিটেশন লিডস টু ডিহাইড্রেশন রিস্ক। জ্বরের সময় প্রেসিপিটেশন বেশি হয়, সোয়েটিং বেশি হয়। ঠিক আছে, তার সাথে সাথে এক্সক্রিশনসও বেশি হয়, যার ফলে ডিহাইড্রেশনের রিস্কটা অনেকটা বেড়ে যায়। ওভারঅল এফেক্ট কি হয় না, হাইপার মেটাবলিজম, ওয়েট লস, নিউট্রিশন ডিপ্লিশন ইফ প্রলংড। তাহলে ওভারঅল ইনফেকশন অ্যান্ড ফিভারে কি আমাদের শরীরে ক্ষতি হতে পারে, সেটা হলো হাইপার মেটাবলিজম বেড়ে যায় ওভারঅল। তার সাথে সাথে কি হয় না, ওয়েট লস হয়ে যায়, যেহেতু প্রোটিন ক্যাটাবলিজম হয়। তার সাথে সাথে কি না, নিউট্রিয়েন্টসের ডিপ্লিশন বা লসেসও বডিতে অনেক হয়ে যায়, যদি প্রলং বা অনেক দীর্ঘকাল ধরে এই অবস্থা থাকে। ইনক্রিজড এনার্জি, প্রোটিন, ফ্লুইড, ভিটামিন অ্যান্ড মিনারেলস নিডেড। তাহলে কি প্রয়োজন হয় ওই জন্য, মেনলি যে ইনক্রিজ ইন এনার্জি, প্রোটিন, ফ্লুইড, ভিটামিন অ্যান্ড মিনারেলস। ঠিক আছে, আমাদের নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটা ফিভার বা ইনফেকশনের সময় তার মানে অনেক বেশি বেড়ে যায়। এরপর আমরা প্রথমেই কি পড়ব, ফিভার ইনফ্লুয়েঞ্জার ব্যাপারে জানবো। ঠিক আছে, কজ কি করছে না, কজ বাই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপ A, B, C।
তিন ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হয়, ইনফ্লুয়েঞ্জা এ, বি অ্যান্ড সি, এবং এই ভাইরাসই ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ফিভার কজ করে আমাদের শরীরে। মোড অফ ট্রান্সমিশন কিভাবে ছড়ায়, মোড অফ ট্রান্সমিশন কিভাবে ছড়াচ্ছে আমাদের, না এয়ারবর্ন ড্রপলেটস ফ্রম কাফ অ্যান্ড স্নিজ অফ ইনফেক্টেড পারসন। কোনো ফ্লু ইনফেক্টেড পারসনের হাঁচি বা কাশি থেকে যে এয়ারবর্ন যে ড্রপলেটস বা পার্টিকেলসগুলো বেরোচ্ছে, তার মধ্যে ভাইরাস থাকে এবং সেই দিয়েই হাওয়ার দ্বারা নতুন লোকের মধ্যে এটা ছড়িয়ে যায়। ক্লোজ কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল, তাই এই ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালের ক্লোজ কন্ট্যাক্টে এলে তার ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা হতে পারে। ঠিক আছে, সিমটমস কি না সাডেন অনসেট অফ ফিভার 3 to 5 days, হঠাৎ করে জ্বর আসতে পারে 3 থেকে 5 দিন অবধি। এর ইনকিউবেশন পিরিয়ড 1 থেকে 7 দিন হতে পারে। ঠিক আছে, ইনকিউবেশন পিরিয়ডটা কত, 1 থেকে 7 days। চিলস হয় বডিতে, তারপরে সোয়েটিং হয়, তার সাথে সাথে হেডেক, মাসেল এক অ্যান্ড জয়েন্ট পেন, গা হাত পায়ে ব্যথা, পেশিতে ব্যথা, হাড়ের জয়েন্টে ব্যথা, এগুলো হয়। সোর থ্রোট অ্যান্ড ড্রাই কাফ, গলা খুসখুস এবং শুকনো কাশি হয়। রানি অ্যান্ড ব্লকড নোজ, নাক দিয়ে জল পড়া এবং নাক বন্ধ হয়ে যাওয়া। উইকনেস, ফ্যাটিক, সামটাইম লস অফ অ্যাপেটাইট, একটা উইকনেস আসে, টায়ার্ডনেস আসে, এবং তার সাথে সাথে কি হয় না কখনো কখনো লস অফ অ্যাপেটাইট বা খিদে না পাওয়া হয়। ঠিক আছে, এরপর কি দেখবো আমরা, না ইনফ্লুয়েঞ্জাতে ডায়েটারি ম্যানেজমেন্ট আমাদেরকে কি করতে হবে। প্রিন্সিপাল কি, মেন কি ডায়েটারি ম্যানেজমেন্টের প্রিন্সিপাল, সেটা হলো লাইট, ইজিলি ডাইজেস্টেবল, হাই ফ্লুইড, হাই ভিটামিন ডায়েট। তাহলে হালকা, খুব সহজে হজম করা যাবে এরকম ফ্লুইড এবং ভিটামিনে বেশি পরিপূরক ডায়েট আমাদেরকে দিতে হবে। প্রোভাইড এনার্জি ফর রিকভারি অ্যান্ড মেনটেনিং হাইড্রেশন, এটা কেন করা হবে, কারণ যাতে রিকভারির জন্য এনার্জি প্রোভাইড করে ডায়েটটা, এবং তার সাথে সাথে যেই সোয়েটিং এবং এক্সক্রিশনের জন্য ওয়েট লস হচ্ছে, সেই জন্য ডিহাইড্রেশন যাতে না হয় সেই জন্য। রেকমেন্ডেড ফুড কি কি, না প্রথমেই দেখো ফ্লুইডস রেকমেন্ডেড মধ্যে বলছে ওয়ার্ম স্যুপ, ব্রথ, ফ্রুট জুস, স্পেশালি ভিটামিন সি তে যেগুলো রিচ, কোকোনাট ওয়াটার, এইগুলো দেওয়া উচিত। সফট ফুডের মধ্যে কি বলছে, পরিজ, কাস্টার্ড, পুডিং, ম্যাশ পটেটো, খিচুড়ি। প্রোটিনের মধ্যে মিল্ক, কার্ড, এগ, স্পেশালি সফট বয়েল আর লেগুমস। আর ফ্রুটসের মধ্যে সিট্রাস ফ্রুট যেরকম অরেঞ্জ অ্যান্ড লেমন, ভিটামিন সি তে যেহেতু বেশি, তার সাথে সাথে পাপায়া, অ্যাপেল, কারণ অ্যান্টিঅক্সিডেন্টস আর ভিটামিনে এরা রিচ হয়। ঠিক আছে, এই হলো মোটামুটি ফুড কি কি রেকমেন্ড করা হয় সেটা বলা হয়েছে। তারপরে কি বলছে না ফুডস টু অ্যাভয়েড, কি কি জিনিস আমাদেরকে এই টাইমে অবশ্যই অ্যাভয়েড করা দরকার। একটা হলো স্পাইসি, ফ্রাইড অ্যান্ড অয়েলি ফুড, ভাজা মশলাদার তেলযুক্ত খাবার অ্যাভয়েড করা উচিত। কোল্ড ড্রিঙ্কস, যেহেতু ফ্লুয়ের ঠান্ডা লাগার ধাত হয়, তো কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড ফুড অ্যাভয়েড করা উচিত। দ্যাট মে ইরিটেট দ্য থ্রোট, যেটা তোমার থ্রোটকে ইরিটেট করবে এবং কাশি বাড়াবে বা নোজ ব্লকেজ বাড়াবে, সেরকম ঠান্ডা খাবার অ্যাভয়েড করা উচিত। ফিডিং প্যাটার্ন, কি প্যাটার্নে ফিড করা উচিত সেটা বলছেন না স্মল ফ্রিকুয়েন্ট মিলস উইথ হাই ফ্লুইড ইনটেক টু প্রিভেন্ট ডিহাইড্রেশন, অল্প অল্প করে বারে বারে খাবার দিতে হবে এবং তার সাথে সাথে অনেকটা ফ্লুইড ইনটেক করাতে হবে ইন দ্য ফর্ম অফ তোমার ওয়ার্ম স্যুপ বা ব্রথ বা ফ্রুট জুস, কোকোনাট ওয়াটার, এইসব দিয়ে বডিকে রাখতে হবে যাতে ডিহাইড্রেশন না হয়। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো কি না টাইফয়েড ফিভারের ব্যাপারে। ঠিক আছে, তো টাইফয়েড ফিভারে দেখো পজিটিভ এজেন্ট কি আছে না কজড বাই সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া, সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা এটা
কজ হয়, মোস্ট কমন ইন ডেভেলপিং কান্ট্রিজ অ্যাফেক্টিং মোর দ্যান 12 মিলিয়ন পিপল। ঠিক আছে, তো এই টাইফয়েডটা হলো মেনলি ডেভেলপিং কান্ট্রিজে বেশি দেখা যায়, কজড বাই সালমোনেলা টাইফি। আরেকটা কি বলছে, স্যালমোনেলার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হলো স্যালমোনেলা স্কটমুলার। সেই স্যালমোনেলা স্কটমুলার কিন্তু প্যারাথাইরয়েড বি রোগটাকে অনেক সময় ক্রিয়েট করে। ইট ইজ আ ফর্ম অফ প্যারাটাইফয়েড বি রোগটাকে ক্রিয়েট করে। ইট ইজ অলসো আ ফর্ম অফ টাইফয়েড। মোড অফ ট্রান্সমিশন কি, টাইফয়েড কি করে ছড়ায় সেটা বলছে না, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার বাই ফিকাল ওরাল রুট। তাহলে কি না, দূষিত জল এবং দূষিত খাবার দ্বারা টাইফয়েড সাধারণত একজনের থেকে আরেকজনের ছড়ায়। স্পেশালি ফিকাল ওরাল রুট মানে মূত্র ও মল দ্বারা এবং মুখ দ্বারা এই রুট দিয়ে আর কি ছড়ায়। ঠিক আছে, তারপর কি বলছে, পুয়ার স্যানিটেশন অ্যান্ড হাইজিন আর স্যানিটেশন যদি পুয়ার হয় সেই ক্ষেত্রে এটা হয় তোমার বেশি কন্টামিনেশন বা বেশি ছড়ানো হয়। সাপোজেটলি কেউ যদি ইনফেক্টেড উইথ টাইফয়েড, সে যদি এক্সক্রিশন করে বা তোমার কোনো রকম মল ত্যাগ করার পর বা ইউরিনেট করার পর যদি ঠিক করে নিজের হাইজিন না মেনটেন করে, হ্যান্ড ওয়াশ না করে, এবং তার সাথে সাথে সে যদি ফুড পার্টিকেলস ছোঁয় বা অন্য কোনো জিনিস ছোঁয়, সেই ক্ষেত্রে কিন্তু সেই ফিকাল রুট দিয়ে যেই টাইফয়েড জার্মসটা আর কি বেরোয় সেটা কিন্তু বাকিদের মধ্যে ওরাল রুট দিয়ে ছড়িয়ে যায়। ঠিক আছে, কারণ সেটা তোমার ওয়াটার বা ফুডকে কন্টামিনেট করছে। সিমটমস কি হয় টাইফয়েডের না, প্রলংড হাই ফিভার, অনেক দিন ধরে হাই ফিভার আপ টু 21 ডেজ, 21 দিন অবধি মোটামুটি হাই ফিভার থাকতে পারে। 7 to 14 ডেজ এর ইনকিউবেশন পিরিয়ড, 7 থেকে 14 দিন ইনকিউবেশন পিরিয়ড, মানে জার্ম বডিতে ঢোকার 7 থেকে 14 দিনের মধ্যে রোগটা সিমটমস দেখা দেয়। হেডেক অ্যান্ড উইকনেস, মাথা ধরা, টায়ার্ডনেস হয়, দুর্বল ভাব, অ্যাবডোমিনাল পেন, ডায়রিয়া, কনস্টিপেশন, পেটে ব্যথা, ডায়রিয়া অথবা কনস্টিপেশন মানে পেটের সমস্যা হতে পারে। স্প্লিনোমেগালি মানে স্প্লিন এর সাইজে বড় হয়ে যাওয়া, এনলার্জমেন্ট হয়। রোজ স্পট অর পিঙ্ক র্যাশেস অন দ্য ট্রাস্ক, মানে বডিতে তোমার গলা থেকে পেটের অংশে র্যাশ, লাল লাল রোজি স্পট বা র্যাশ দেখা যায়। তার সাথে কি হয়, লস অফ অ্যাপেটাইট অ্যান্ড ওয়েট লস, খিদে না পাওয়া এবং তার সাথে সাথে ওয়েট লস দেখা যায়। এই হলো টাইফয়েডের সিমটম। এরপর আমরা কি দেখব না, টাইফয়েডের ডায়েটারি ম্যানেজমেন্ট। টাইফয়েড হলে কি কি ডায়েটারি ম্যানেজমেন্ট করতে হয় সেটা। প্রিন্সিপাল কি বলছে না, ইজি টু ডাইজেস্ট, হাই প্রোটিন, হাই ক্যালোরি, লো ফ্যাট, লো ফাইবার, হাই ফ্লুইড ডায়েট দিতে হবে। তাহলে কি বলছে না, ইজিলি যেটা ডাইজেস্ট করা যাবে সেরকম খাবার, কিন্তু তাতে প্রোটিন আর ক্যালোরির সংখ্যা বেশি হতে হবে, আর ফ্যাটের লো হতে হবে, ফাইবার লো হতে হবে, আর ফ্লুইডটা বেশি হতে হবে। ঠিক আছে, তো প্রিভেন্ট ডিহাইড্রেশন, যেটা ডিহাইড্রেশন প্রিভেন্ট করবে, অ্যান্ড প্রোভাইড নিউট্রিয়েন্ট ফর প্রোলংড ইলনেস, যেহেতু অনেক দীর্ঘকালের জ্বর বা ইনফেকশন এটা, তাই নিউট্রিয়েন্টের ডেপ্লিশন যাতে না হয় সেই জন্যে এই জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে। রেকমেন্ডেড ফুড, কি কি ফুড রেকমেন্ড করা হচ্ছে না, ফ্লুইডের মধ্যে গ্লুকোজ ওয়াটার, কোকোনাট ওয়াটার, ফ্রুট জুস, স্যুপ, বার্লি ওয়াটার, এইগুলো রেকমেন্ড করা হয়। সফট ফুডের মধ্যে কি না, কাস্টার্ড, পুডিং, পরিজ, খিচুড়ি, ম্যাশ পটেটো, নরম খাবারের মধ্যে এগুলো রেকমেন্ড করা হচ্ছে। প্রোটিনের মধ্যে মিল্ক, কার্ড, এগস, স্পেশালি সফট বয়েলড, লিন মিট আর পালসেস। ঠিক আছে, প্রোটিন যেহেতু হাই দিতে হবে, তাই মিল্ক, কার্ড, এগ, মিট, পালস এগুলো কিন্তু আমাদেরকে অনেক পরিমাণে ইনটেক করাতে হবে।
ফ্রুটসের মধ্যে বলছে ওয়েল রাইপ বানানা, স্টিউড অ্যাপেল, ঠিক আছে, কলা এবং আপেল দেওয়া যেতে পারে, ঠিক আছে। এবারে ফুড রিকোয়ারমেন্টের সাথে সাথে কি কি ফুড অ্যাভয়েড করতে হবে সেটাও আমরা দেখে নিই। স্পাইসি, ফ্রাইড, কোর্স ফাইবার ফুড অ্যাভয়েড করতে হবে, যেহেতু লো ফাইবার ডায়েট দিতে হবে, ওই জন্যে যেগুলো বেশি ফাইবার আছে যেসব খাবারে সেগুলো অ্যাভয়েড করতে হবে। তার সাথে স্পাইসি ফ্রাইড ফুড অ্যাভয়েড করতে হবে। র ভেজিটেবল, হোল গ্রেনস, এইগুলোকে অ্যাভয়েড করতে হবে, কারণ এরা হার্ড টু ডাইজেস্ট করতেও প্রবলেম হয়, এবং তার সাথে সাথে এদের মধ্যে ফাইবারের অ্যামাউন্টটাও কিন্তু অনেকটা বেশি থাকে সেই জন্যে। এবারে ফিডিং প্যাটার্ন, কোন প্যাটার্নে ফিড করতে হবে না, বলছে স্মল ফ্রিকুয়েন্ট মিলস, অল্প এবং একটু পর পরে ফ্রিকুয়েন্টলি মিল করতে হবে। স্টার্ট ফ্রম ফ্লুইডস, প্রথমে কিন্তু যেহেতু অ্যাপেটাইট লস হয় এবং আনউইলিংনেস থাকে খাবার, ওই জন্য প্রথমে ফ্লুইড দিয়ে স্টার্ট করতে হবে, তারপরে সেমি সলিড ডায়েট দিতে হবে, সফট ডায়েট, অ্যান্ড দেন নর্মাল ডায়েট। ধীরে ধীরে কনসিস্টেন্সিটা বাড়াতে হবে, লিকুইড ডায়েট দিয়ে শুরু করে আস্তে আস্তে নর্মাল ডায়েটের দিকে কনসিস্টেন্সি নিয়ে যেতে হবে, যত ধীরে ধীরে যত তার অ্যাপেটাইটটা ইনক্রিজ হবে এবং শরীরটা বেটার হবে। এখানে দেখো টাইফয়েড ডায়েটের একটা চার্ট দেওয়া আছে, যেখানে মোটামুটি 2000 কিলো ক্যালোরি পার ডে ক্যালোরি দিতে হয়, কারণ আমরা জানি না হাই ক্যালোরি ডায়েট দিতে হবে, এবং তার মধ্যে 50 গ্রামস অফ প্রোটিন দেওয়া যেতে পারে, কারণ হাই প্রোটিন ডায়েটও আমাদের দিতে হবে। কার্বোহাইড্রেটের অ্যামাউন্ট থাকছে 735 গ্রাম, সোডিয়াম মোটামুটি 1200, যেটা নর্মাল রিকোয়ার, ক্যালসিয়াম 600, টোটাল ফ্যাট যেহেতু লো ফ্যাট ওই জন্য 20 গ্রাম, ঠিক আছে, আয়রন 17 মিলিগ্রামের মতন খাবার দিতে হবে। মেনলি আমাদেরকে মাথায় রাখতে হবে কি 2000 কিলো ক্যালোরিজ একটা মোটামুটি টাইফয়েডে ডায়েট লাগে। তাহলে আমরা জেনে নিলাম টাইফয়েড কেন হয়, কি তার সিমটমস এবং কিভাবে ছড়ায়, তার সাথে সাথে কি ডায়েটারি ম্যানেজমেন্ট করতে হয় টাইফয়েডের। নেক্সট আমরা দেখব কি কোন ফিভারের ব্যাপারে, সেটা হলো ম্যালেরিয়া ইনফেকশনের ব্যাপারে আমরা পড়ব। কি বলছে, কজেটিভ এজেন্ট কি, কে কজ করে, প্লাজমোডিয়াম স্পিসির সাধারণত ম্যালেরিয়া কজ করে। কি কি ভেরিয়েন্ট দেখো, প্লাজমোডিয়াম স্পিসির 4টে ভেরিয়েন্ট আছে যারা ম্যালেরিয়া কজ করে। একটা হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরি আর প্লাজমোডিয়াম ওভালি, ঠিক আছে। এই 4টে ফর্ম অফ বা স্পিসিস প্লাজমোডিয়ামের ভেরিয়েন্ট কিন্তু আমাদের শরীরে ম্যালেরিয়া ফিভার কজ করে। মোড অফ ট্রান্সপোর্টেশন মানে কিভাবে ছড়াচ্ছে সেটা কি করে আমরা দেখব না, মোড অফ ট্রান্সপোর্টেশন কি না, বাইট অফ ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকিউটো ভেক্টর বর্ন ডিজিজ। এই ম্যালেরিয়া কিন্তু একটা ভেক্টর বর্ন ডিজিজ। হোয়াট ইজ ভেক্টর বর্ন ডিজিজ, যে ভাইরাসটা আমাদের শরীরে কোনো একটা ভেক্টর বা কেউ উপসর্গ আমাদেরকে বয়ে নিয়ে এসে আমাদের শরীরে কিন্তু ভাইরাসটাকে ঢোকায়। এই ক্ষেত্রে সেই ভেক্টরটা কি, সেই ভেক্টরটা হলো ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। কোনো ফিমেল অ্যানোফিলিস মসকিউটো যেটা প্লাজমোডিয়াম স্পিসি দ্বারা অ্যাফেক্টেড, তারা যখন আমাদেরকে কামড়ায় তখন আমাদের মধ্যে এই প্লাজমোডিয়াম স্পিসিটা ঢোকে এবং তার সাথে সাথে ম্যালেরিয়া কজ করে, ঠিক আছে। মে অলসো স্প্রেড কনজেনিটালি, রেয়ার ফ্রম মাদার টু চাইল্ড। তার সাথে সাথে আরেকটাও ফর্ম অফ স্প্রেডিং আছে, সেটা হলো কনজেনিটাল, ঠিক আছে। সেটা হলো মা থেকে বাচ্চার মধ্যে অনেক সময় স্প্রেড করে যেতে পারে। জন্মের সময় যদি কোনো মায়ের ম্যালেরিয়া থাকে, সেই সময় সদ্যজাত বাচ্চার অনেক সময় ম্যালেরিয়া কিন্তু হয়ে যেতে পারে। সিমটমস কি না, ইন্টারমিটেন্ট ফিভার্স উইথ চিল অ্যান্ড রিগার্স। তার মানে কি
একবার করে হঠাৎ করে জ্বর আসে একদম কাঁপুনি দিয়ে, ফিভার উইথ চিলস, কাঁপুনি দিয়ে জ্বর, তারপরে হলো রিগার্স, ঠিক আছে? এবং তারপরে কি হবে না, সোয়েটিং হয়, চিলস অ্যান্ড রিগার্স দিয়ে জ্বর আসবে, তারপরেই আবার সোয়েটিং হয়ে জ্বর ছেড়ে যায়, ঠিক আছে? অকার্স ইন সাইক্লিক ওয়েতে এটা অকার করে, ঠিক আছে? একবার করে জল আসে, তারপরে আবার কাঁপুনি দিয়ে জ্বর ছেড়ে যায় এভরি 48 to 72 আওয়ার্স, ঠিক আছে? প্রত্যেক 48 থেকে 72 আওয়ার্সে এরকম কিন্তু হয়। আর কি সিমটম না, ড্রাই কাফ, শুকনো কাশি, তার সাথে কি মায়ালজিয়া। হোয়াট ইজ মায়ালজিয়া মানে হলো মাসেল পেন, পেশিতে ব্যথা, তার সাথে কি আর্থ্রালজিয়া কি না জয়েন্টে পেন। এই মায়ালজিয়া আর আর্থ্রালজিয়া এগুলো কিন্তু হলো মেডিকেল টার্ম অফ মাসেল পেন অ্যান্ড জয়েন্ট পেন, ঠিক আছে? তার সাথে সাথে কি বলছে না, অ্যাবডোমিনাল পেন, পেটে ব্যথা, আর স্লাইট ডায়রিয়া কিন্তু দেখা দেয়। সোয়েটিং আফটার ফিভার সাবসাইডস, প্রত্যেকবার জ্বর যখন আসে, জ্বর নেমে যাওয়ার সময় খুব বেশি পরিমাণে সোয়েটিং দেখা দেয়। তার সাথে সাথে হেডেক, মাথা ব্যথা, নসিয়া, গা ঘোলানো এবং ভমিটিং, বমি টেন্ডেন্সি কিন্তু থাকে। স্প্লিনোমেগালি মানে স্প্লিন এনলার্জমেন্ট হয় অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে অ্যানিমিয়া হয়, কারণ কি না আরবিসির কিন্তু ম্যালেরিয়াতে অনেক সময় আরবিসি কিন্তু ভেঙে যায়, যার জন্য হেমোলাইটিক অ্যানিমিয়া ডিস্ট্রয় হতে পারে। আর একটা কি বলছে না, উইকনেস আর ফ্যাটিক, টায়ার্ডনেস আসে এবং দুর্বলতা, এবং এইগুলো আমরা সিমটমস দেখতে পাই ম্যালেরিয়া পেশেন্টের মধ্যে। নেক্সট দেখো, ডায়েটারি ম্যানেজমেন্ট কি কি করতে হয় ম্যালেরিয়া হলে সেটা আমরা একটু দেখে নিই। প্রথমেই কি বলছে না, প্রিন্সিপাল কি না, হাই ক্যালোরি টু ওভারকাম হাইপার মেটাবলিজম, যেহেতু মেটাবলিজম বেড়ে যায়, বারবার জ্বর আসা এবং চিলস হওয়া জ্বরের সাথে সাথে, এবং তার সাথে সাথে আবার সোয়েটিং হওয়া, যার জন্যে হাই ফিভারের জন্য যেহেতু হাইপার মেটাবলিজম হয়, সেই জন্য হাই ক্যালোরি ডায়েট দিতে হয়, হাই প্রোটিন ডায়েট দিতে হয়, কি না টু রিপেয়ার টিস্যু লসের জন্য হাই প্রোটিন দিতে হয়, এবং তার সাথে কি বলছে না, যাতে মাসেল ওয়েস্টিংও প্রিভেন্ট করা যায়। অ্যাডিকুয়েট ফ্লুইড টু প্রিভেন্ট ডিহাইড্রেশন, অনেক জল দিতে হয়, যাতে ফ্লুইডস দিতে হয় যাতে ডিহাইড্রেশন না হয়, কারণ অনেক সোয়েটিং হয়। আর ইজি টু ডাইজেস্ট ফুড ডিউরিং ফিভার, যখন জ্বর থাকে সেই সময় এমন খাবার দিতে হয় যেটা ইজিলি ডাইজেস্ট করতে পারে পেশেন্ট। কি কি ফুড রেকমেন্ড করা হয়, রেকমেন্ডেড ফুড কি কি না, ফ্লুইডসের মধ্যে গ্লুকোজ ওয়াটার, ফ্রুট জুস স্পেশালি অরেঞ্জ, সুইট লেমন এক্সেট্রা, স্যুপ দেওয়া যেতে পারে, কোকোনাট ওয়াটার দেওয়া যেতে পারে। প্রোটিনের মধ্যে মিল্ক, কার্ড, পনির, এগস, বয়েলড পালসেস দেওয়া যেতে পারে, ঠিক আছে? সফট ফুডের মধ্যে খিচুড়ি, পরিজ, কাস্টার্ড, পুডিং এগুলো দেওয়া যেতে পারে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের মধ্যে ভিটামিন সি রিচ ফ্রুট দিতে হবে, যেরকম অরেঞ্জ, পাপায়া, গুয়াভা, টু ইমপ্রুভ ইমিউনিটি। আর ফুড এর সাথে সাথে কি কি ফুড আমরা অ্যাভয়েড করব সেটা দেখি। স্পাইসি, ফ্রাইড, অয়েলি, ফ্যাটি ফুডস, তেল জাতীয় মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করব। ফুড হাই ইন ফাইবার ডিউরিং অ্যাকিউট ফিভার স্টেজ, এবং তার সাথে সাথে যেই স্টেজে খুব বেশি জ্বর বা ফিভার থাকবে তখন কিন্তু হাই ফাইবার ডায়েট কিছুতেই দেওয়া যাবে না। তারপরে কি বলছে না, ফুড প্যাটার্ন, কোন প্যাটার্নে খাবারটাকে ইনটেক করাতে হবে বলছে। স্টার্ট উইথ ফ্লুইড, প্রথমে ফ্লুইড দিয়ে স্টার্ট করাও, তারপরে আস্তে আস্তে তার কনসিস্টেন্সি বাড়াও as fever subside, ঠিক আছে? স্মল প্রোভাইড ইন স্মল পোর্শন অ্যান্ড ফ্রিকুয়েন্ট মিল, অল্প অল্প করে বারে বারে খাবার খাওয়াতে হবে, এবং জ্বরের সময় লিকুইড ডায়েটের দিকে বেশি করে জোর দিতে হবে, এবং যখন জ্বর সাবসাইড হয়ে যাবে আস্তে আস্তে তখন সেমি সলিড বা নর্মাল খাবার দেওয়া যেতে পারে, ঠিক আছে? এরপর দেখো আমরা একবার দেখে নিই ম্যালেরিয়ার ডায়েট চার্টটা কেমন হতে পারে না। 1800 কিলো ক্যালোরির একটা মোটামুটি ডায়েট দিতে হয়,
ঠিক আছে। ম্যালেরিয়াতে সেক্ষেত্রে হাই প্রোটিন, যেহেতু 45 গ্রাম প্রোটিন মোটামুটি দিতে হয়, 300 গ্রাম ক্যালোরি, 25 গ্রাম ফ্যাট, 600 গ্রাম ক্যালসিয়াম, 1200 গ্রাম সোডিয়াম, আয়রন 17 গ্রাম, এরকম মোটামুটি একটা ডায়েট চার্ট প্রোভাইড করা হয় ম্যালেরিয়া পেশেন্টকে, যার মোটামুটি রাউন্ড অ্যাবাউট কিলো ক্যালোরি হলো 1800। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, এবং এই 3 টাইপের ইনফেকশনে কীরকম ডায়েট ফলো করতে হবে, কিভাবে এই 3 ধরনের ইনফেকশন হয়, তার সিমটমস কি কি এবং তার ডায়েটারি ম্যানেজমেন্ট কি, সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটা ইনফরমেটিভ লেগে থাকে, ভালো লেগে থাকে, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।